আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় 1919 সালে ভারত শাসন আইন বা মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন। শিক্ষণফল: আজকের আলোচনা শেষে আমরা 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইনের প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারব। 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন। 1919 সালের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক বিকাশে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আইন বলে ব্রিটিশ সরকার ভারতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রথম পদক্ষেপ গ্রহণ করে। 1919 সালের এই আইন প্রণয়নের পেছনে তৎকালীন ভারত সচিব ইএস মন্টেগো এবং গভর্নর জেনারেল চেমসফোর্ডের বড় ভূমিকা ছিল। এই কারণে তাদের নামানুসারে এই আইনকে মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইনও বলা হয়। 1919 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করলে আমরা দেখতে পারি যে 1909 সালের এর আগে যে 1909 সালে মর্নিমন্ত্রী সংস্কার আইন পাশ হয়েছিল, সেই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়নি। এই অবস্থায় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের সাহায্য ও সহযোগিতা কামনা করে। ভারতীয় জনগণ স্বায়ত্তশাসনের আশায় ব্রিটিশ সরকারকে সাহায্য ও সহযোগিতা করতে থাকে। এদিকে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 সালে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা লখনৌ চুক্তি নামে পরিচিত। এই সময় এই দুইটি প্রধান রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ভারতের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করে। 1917 সালের আগস্ট মাসে তৎকালীন ভারত সচিব মন্টেগো ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমল সভায় ঘোষণা করেন যে মহামান্য সরকারের নীতির সাথে ভারত সরকারের পূর্ণ সম্মতি রয়েছে, যার লক্ষ্য হলো শাসন বিভাগের প্রত্যেক শাখায় ভারতীয়দের সহযোগিতা বৃদ্ধি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ক্রমোন্নতি সাধন করা, যাতে ব্রিটিশ সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রগতির সঙ্গে সঙ্গে ভারত দায়িত্বশীল সরকার হাসিল করতে পারে। সার কথা হলো যে ব্রিটিশ সরকার তাদের ইচ্ছা যে ভারতে ক্রমান্বয়ে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করবে। এই ঘোষণার বাস্তব রূপ দানের জন্য ভারত সচিব ইএস মন্টেগো ভারতবর্ষে আসেন এবং গভর্নর জেনারেল চেমসফোর্ডের সঙ্গে ভবিষ্যৎ সাংবিধানিক রূপরেখা সম্পর্কে আলোচনা করেন। ভারত সচিব ভারতে আসেন ভারতের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা আলোচনা করার জন্য ভারতের গভর্নর জেনারেল চেমসফোর্ডের সঙ্গে। 1918 সালে তাদের গৃহীত ভারতের সাংবিধানিক সংস্কার বিষয়ক প্রতিবেদন ভারত শাসন আইন বিল আকারে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হয় এবং 1919 সালে এটি পাশ হয়। এই আইনকেই 1919 সালে ভারত শাসন আইন বলে অভিহিত করা হয়। আর যেহেতু মন্টেগো চেমসফোর্ডের প্রচেষ্টায় আইনটি প্রণীত হয়, এই জন্য এটার নামকরণ করা হয়েছিল মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন। 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। 1919 সালে ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখন আমরা যদি আলোচনা করি, প্রথম বৈশিষ্ট্যটি ছিল যে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। 1919 সালে ভারত শাসন আইন 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করা হয়। এর উচ্চ কক্ষের নাম ছিল রাষ্ট্রীয় পরিষদ, নিম্ন কক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা। রাষ্ট্রীয় পরিষদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ছিল 60 জন, তার মধ্যে নির্বাচিত 34 জন, আর বড়লাট অর্থাৎ গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হলো 26 জন, এই 60 জন। নিম্নকক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা। ব্যবস্থাপক সভার সদস্য সংখ্যা ছিল 145 জন। 145 জনের মধ্যে নির্বাচিত ছিল 105 জন আর মনোনীত ছিল 40 জন। এই ছিল কেন্দ্রীয় আইনসভা এবং কেন্দ্রীয় আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম ছিল রাষ্ট্রীয় পরিষদ অর্থাৎ কাউন্সিল অফ স্টেট, নিম্নকক্ষের নাম ছিল ব্যবস্থাপক সভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
এক কক্ষ বিশিষ্ট ছিল প্রাদেশিক আইনসভা। প্রাদেশিক আইনসভা ছিল এক কক্ষ বিশিষ্ট। প্রাদেশিক এই আইনের মাধ্যমে প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। আর প্রাদেশিক আইনসভাগুলোর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। প্রাদেশিক আইনসভায় ৩ ধরনের সদস্য থাকতো: নির্বাচিত, সরকারি এবং বেসরকারি। এই ৩ ধরনের। এরপর ছিল কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন। একটা বৈশিষ্ট্য ছিল কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন। এই আইনের মাধ্যমে সরকারের কার্যাবলী ২ ভাগে ভাগ করে কেন্দ্র ও প্রদেশের মধ্যে বন্টন করা হয়। কেন্দ্রীয় বিষয়গুলোর মধ্যে ছিল পররাষ্ট্র, প্রতিরক্ষা, মুদ্রা, ব্যাংক বাণিজ্য, ডাক, তার, রেলওয়ে, আয়কর ইত্যাদি। এগুলো কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করতেন। আর প্রাদেশিক সরকারের দায়িত্বসমূহের মধ্যে ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা, শিক্ষা, ভূমি, রাজস্ব, কৃষি, সেচ, বন, স্বাস্থ্য, বিচার ইত্যাদি। এগুলোর মূল দায়িত্ব পালন করতেন প্রাদেশিক সরকার। অর্থাৎ একক বিশিষ্ট আইনসভা ছিল প্রদেশে। আর সেখানে ৩ ধরনের সদস্য ছিল: নির্বাচিত, সরকারি, বেসরকারি। আর ক্ষমতা বন্টনের ক্ষেত্রে ছিল যেহেতু প্রদেশ ছিল আর কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার ছিল, কেন্দ্রীয় সরকার ছিল। প্রাদেশিক সরকারের এক ধরনের দায়িত্ব ছিল, কেন্দ্রীয় সরকারের এক ধরনের দায়িত্ব। কেন্দ্রীয় সরকারের দায়িত্বগুলো ছিল পররাষ্ট্র বিষয়ক, প্রতিরক্ষা বিষয়ক, মুদ্রা, ব্যাংক বাণিজ্য, ডাক, তার, রেলওয়ে, আয়কর ইত্যাদি। আর প্রাদেশিক সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা, শিক্ষা, ভূমি, রাজস্ব, কৃষি, সেচ, বন, স্বাস্থ্য, বিচার ইত্যাদি। প্রদেশে সংসদীয় সরকার গঠন ও স্বায়ত্তশাসন প্রবর্তন। ১৯১৯ সালের ভারত শাসন আইনে ভারতীয় উপমহাদেশের প্রদেশসমূহে সীমিতভাবে সংসদীয় সরকার ব্যবস্থা চালু এবং স্বায়ত্তশাসন প্রদান করা হয়। যে এখানে সংসদীয় সরকার, আমরা যে বর্তমানে সংসদীয় সরকারের সাথে পরিচিত, এই ধরনের সংসদীয় সরকার ১৯১৯ সালে ভারত শাসন আইনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল। ১৯১৯ সালের ভারত শাসন আইনের আরেকটা বৈশিষ্ট্য ছিল, প্রধান বৈশিষ্ট্য ছিল প্রদেশে দ্বৈত শাসন। প্রদেশে দ্বৈত শাসন। দ্বৈত শাসন ব্যবস্থা হলো যে কোনো শাসন ব্যবস্থায় ২ ধরনের কর্তৃপক্ষ বিদ্যমান থাকা। এখানে ২ ধরনের কর্তৃপক্ষ বিদ্যমান ছিল এবং এই এই দ্বৈত শাসনটা প্রবর্তন করা হয়েছিল প্রদেশে। দ্বৈত শাসনটা প্রবর্তন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে না, প্রাদেশিক সরকারের ক্ষেত্রে। এবার প্রাদেশিক বিষয়সমূহকে ২ ভাগে ভাগ করা হয়েছিল। যেমন একটা হচ্ছে সংরক্ষিত বিষয় আর একটা ছিল হস্তান্তরিত বিষয়। সংরক্ষিত বিষয়গুলা মধ্যে ছিল জেল, পুলিশ, বিচার, দুর্ভিক্ষ, ত্রাণ, অর্থ, সেচ, ভূমি, বন। আহ, আর এগুলা পরিচালনার দায়িত্ব ছিল গভর্নর ও নির্বাহী পরিষদ। আর এই পরিষদ তাদের শাসন কাজের জন্য গভর্নরের নিকট দায়ী থাকতো। আর হস্তান্তরিত বিষয়সমূহ ছিল কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সমবায়, স্থানীয় সরকার, আবগারি, পূর্ত ইত্যাদি। এগুলোর দায়িত্ব পালন করতো গভর্নর। গভর্নর সংরক্ষিত বিষয়ের মধ্যে ছিল, হস্তান্তর বিষয়ের মধ্যে ছিল এবং তাকে সাহায্য করতো মন্ত্রী পরিষদ। আর গভর্নর ও প্রাদেশিক আইনসভার নিকট এই গভর্নর ও মন্ত্রী পরিষদ আম, দায়ী থাকতো। অর্থাৎ এখানে আইন পরিষদের একটা দায়িত্ব ছিল যে হস্তান্তরিত বিষয়গুলো কিভাবে পরিচালিত হচ্ছে তার নজরদারি আইনসভা করতে পারত। যদিও গভর্নরও এখানে থাকতো। প্রাদেশিক গভর্নর, নট গভর্নর জেনারেল, প্রাদেশিক গভর্নর। অর্থাৎ প্রদেশে দ্বৈত শাসন ছিল এবং শাসন পরিচালনার জন্য ২টা কর্তৃপক্ষ ছিল। একটা ছিল গভর্নর ও নির্বাহী পরিষদ, আর একটা ছিল গভর্নর ও মন্ত্রী পরিষদ। গভর্নর ২ ক্ষেত্রেই উপস্থিত ছিলেন। আর শাসন বিষয়গুলোকে ২ ভাগে বিভক্ত করা হয়েছিল। পৃথক নির্বাচন, এই আইনের মাধ্যমে আহ, পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। পৃথক নির্বাচনে তো মুসলমানদের জন্যই মূলত তাদেরই দাবি ছিল পৃথক নির্বাচন। ১৯০৬ সালে মুসলিম লীগ মহামান্য লর্ড মিন্টোর কাছে দাবিটা করেছিলেন। গভর্নর জেনারেল লর্ড মিন্টোর নিকট দাবিটা করেছিলেন যে পৃথক নির্বাচন দিতে হবে মুসলমানদের জন্য। এবং ১৯০৯ সালের আইনেও মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা ছিল এবং ১৯১৯ সালেও মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা অব্যাহত থাকে। এছাড়া পাঞ্জাবের শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয় সম্প্রদায় এবং ভারতীয় খ্রিস্টানগণ পৃথক নির্বাচনের সুযোগ ও অধিকার লাভ করে। পৃথক নির্বাচনটা হলো এরকম যে যে সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষিত করা হবে ওই সম্প্রদায়ের জনগণই ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রার্থী
নির্বাচিত করবেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন। এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা হয়। প্রথমবারের মতো সরকারি বিষয়গুলোকে কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দুই ভাগে বিভক্ত করা হয়। শাসন বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, কেন্দ্রীয় বিষয় এবং প্রাদেশিক বিষয়। কারণ যুক্তরাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হলো যে কেন্দ্রও থাকবে এবং প্রদেশ থাকবে, কেন্দ্রীয় সরকার থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে। কিছু বিষয় কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করবে, কিছু বিষয়ে প্রাদেশিক সরকার দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় বিষয়গুলোকে কেন্দ্রীয় সরকারের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলোকে প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা হয়েছিল। নির্বাচন ব্যবস্থার প্রবর্তন। ১৯১৯ সালে ভারত শাসন আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এই উপমহাদেশে নির্বাচন ব্যবস্থার প্রবর্তন। এই আইনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের সদস্য নির্বাচিত করত। ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি। এই আইনের মাধ্যমে ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি করতে হয়। ভারতীয় হাই কমিশনের দায়িত্ব ছিল যে ব্রিটেনে যে সমস্ত ভারতীয় বসবাস করে সেই ভারতীয় জনগণের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয় হাই কমিশনের উপর। তিনি গভর্নর জেনারেল কর্তৃক নিযুক্ত হবেন এবং তার কার্যকালের মেয়াদ হবে ৫ বছর। তার কার্যকালের অর্থাৎ তিনি একজন ভারত সরকারের একজন প্রতিনিধি হিসাবে ব্রিটেনে দায়িত্ব পালন করবেন এবং ব্রিটেনের ভারতের যারা ব্রিটেনে বসবাস করে তাদের স্বার্থ তিনি সংরক্ষণ করবেন। গভর্নর জেনারেলের ক্ষমতা। এই আইনে গভর্নর জেনারেলকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করা হয়েছিল। তিনি আইন পরিষদ প্রণীত যে কোনো আইন বাতিল করতে পারতেন। ভারত সচিবের ক্ষমতা। তোমরা জানো যে ভারত সচিব ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য এবং ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য। তাকেও বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল। যে ১৯০০ এবং শুধু দেওয়া হয়েছিল না, যে ১৯১৯ সালে ভারত শাসন আইনে এই ভারত সচিবের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধিও করা হয়। তার অত্যধিক ক্ষমতার কারণে তাকে বলা হতো হোয়াইট হলের প্রতাপশালী মোগল সম্রাট। ভারত সচিবের পদবি অর্থাৎ ভারত সচিবকে বলা হতো অলিখিতভাবে, এটা কোনো সরকারি পদবি ছিল না। মানুষ তাকে বলতো হোয়াইট হলের প্রতাপশালী মুঘল সম্রাট। প্রাদেশিক গভর্নরের ক্ষমতা। এই আইনে প্রাদেশিক গভর্নর প্রভূত ক্ষমতার অধিকারী হন। তিনি শাসন পরিষদ ও মন্ত্রী পরিষদের পরামর্শ অগ্রাহ্য করে শাসন কার্য পরিচালনা করতে পারতেন। যদিও তিনি টাইটুলার পদে ছিলেন, নামে মাত্র গভর্নর থাকার কথা, কিন্তু তিনি আসলেও শাসন পরিষদ এবং মন্ত্রী পরিষদের পরামর্শ অগ্রাহ্য করে নিজেই শাসন কাজ পরিচালনা করতে পারতেন। এই ধরনের ক্ষমতা তিনি ভোগ করতেন। উপদেষ্টা ভোট গঠন। ১৯১৯ সালের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন কার্যকর হবার ১০ বছর পর একটি উপদেষ্টা বোর্ড ও সংবিধিবদ্ধ কমিশন গঠনের কথা বলা হয়েছিল। উল্লিখিত সময়ের মধ্যে যেসব শাসন সংক্রান্ত ও সংস্কারমূলক কাজ সম্পন্ন করা হবে সে সম্পর্কে সুপারিশ সহ প্রতিবেদন পেশ করাই ছিল এই কমিশনের উদ্দেশ্য। অর্থাৎ ১০ বছর পর এটা গঠিত হবে এবং এই ১০ বছর কিভাবে শাসন পরিচালিত হইল এই সম্পর্কে একটা প্রতিবেদন এবং সুপারিশ পেশ করবে। সরকারি আয়ের শ্রেণীবিভাগ। এই আইনের দ্বারা সরকারি আয়ের শ্রেণীবিভাগ করা হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের আয়ের উৎস নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস ছিল আয়কর ও বাণিজ্য কর এবং প্রদেশের জন্য ভূমি রাজস্ব এবং মাদকদ্রব্যের উপর আবকারি শুল্ক ইত্যাদি। তাহলে কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস ছিল একটি আয়কর ও বাণিজ্য কর, আর প্রাদেশিক সরকারের আয়ের উৎস ভূমি রাজস্ব, মাদকদ্রব্য, এরকম। অর্থাৎ আয়ের শ্রেণী বিভাগ করে দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার কোথা থেকে আয় করবে এবং প্রাদেশিক সরকার কোন জায়গা থেকে আয় করবে। ১৯১৯ সালের ভারত শাসন আইনে ভারতে সিভিল সার্ভিসে লোক নিয়োগের জন্য একটি কর্ম কমিশন গঠন করা হয়। একজন চেয়ারম্যান ও ৫ জন সদস্য নিয়ে এই কর্ম কমিশন গঠন করা হয়েছিল। আমরা আজকে যে বিসিএস পরীক্ষা দেই, এই বিসিএস পরীক্ষার জন্য যে কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই কর্ম কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন এই ১৯১৯ সালের আইনের মাধ্যমে ভারতে প্রথম গঠিত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে তোমাদের অন্য আরেকটি ক্লাসে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।